বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষও নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত। তবে মানসিক রোগকে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, ন্যাশনালি গুরুত্ব দেওয়া হয় বা ব্যক্তিও যতটা আসলে গুরুত্ব দেয়, আমাদের দেশে আমরা দেখেছি যে অনেকটা অবহেলিত। তিনি কোথায় চিকিৎসা নেবেন, কার কাছে যাবেন, এই নানা ধরনের সংকট তো রয়েছে। আমরা আজকে দুটো আসপেক্ট থেকে আলোচনা করব। আমাদের আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি মানসিক চিকিৎসা দেশে বিদেশে। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, ডাক্তার আব্দুল্লাহ হাসান, চিফ অফ সাইকিয়াট্রি, সহযোগী অধ্যাপক, নিউ ইয়র্ক গ্রসম্যান স্কুল অফ মেডিসিন, নিউ ইয়র্ক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মানসিক রোগ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে কথা বলছি। আমরা সৌভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছি। আপনি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের চিত্র আপনি জানেন। কোন রোগগুলো নিয়ে মানে বাংলাদেশ এবং আমেরিকা দুটোই যদি আমরা বলি, মানে একইভাবে আমরা ফেস করছি, এই রোগগুলো কি কি মানসিক রোগের ক্ষেত্রে? পৃথিবীর সব জায়গায় কিছু কিছু মানসিক রোগ একইভাবে বিদ্যমান। পার্টিকুলারলি অ্যাংজাইটি ডিসঅর্ডার যেগুলো আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার আন্ডারে যেগুলো আছে, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেগুলো আছে, একইভাবে পৃথিবীর সব জায়গায় থাকবে। ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেগুলো আছে, মেজর ডিপ্রেশন বলেন, ডিসথাইমিয়া বলেন, এগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড, কোনো তারতম্য হবে না। বিকজ স্ট্রেস লেভেলটা, জেনেটিক ভালনারেবিলিটিস, এগুলো প্রিটি মাচ ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড, এগুলো খুব একটা তারতম্য হয় না। হ্যাঁ, পরিবেশগত কিছু পার্থক্য থাকতে পারে, যেমন পরিবেশগত একটা শহরে ধুলাবালির পরিমাণ বেশি, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। আর একটা অসুস্থতা যেটা কোনো পরিবর্তন দেখবেন না, যেগুলো জেনেটিক্যালি কাইন্ড অফ প্রিডিটারমাইন্ড, আমরা বলি স্কিজোফ্রেনিয়া আমেরিকায়, বাংলাদেশে বলে সিজোফ্রেনিয়া। এটা পৃথিবীর সব জায়গায় আপনি যেখানে যাবেন 1% লোক পপুলেশন হবে, ইররেসপেক্টিভ অফ দেয়ার এডুকেশন, কালার, ক্রিড, রিলিজিয়ন অ্যান্ড সো অন, ইকোনমিক স্ট্যাটাস। বাইপোলার ডিসঅর্ডারটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এরকম পৃথিবীতে। ডিপ্রেসিভ ডিসঅর্ডার অফকোর্স অনেক এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট থাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ভিতরে, বাট প্রিটি মাচ 15% ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড অ্যালকোহল রিলেটেড ডিসঅর্ডার যেগুলো বলবেন, বিশেষ করে আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে যেগুলো দেখতে পাই, হেরোইন এডিকশনটা, অ্যালকোহলিজমটা, অ্যামফেটামিন ডিপেন্ডেন্স, এগুলো পরিমাণ ডিফারেন্ট হতে পারে। যেমন মনে করা হয়, এগুলোর কোনো হার্ড এভিডেন্স নাই, মনে করা হয় যে কিছু কিছু সোসাইটিতে বা কিছু কিছু কান্ট্রিতে সম্ভবত তারতম্য হবে বেসড অন রিলিজিয়াসিটি, লোকেশন অ্যান্ড সাচ অ্যান্ড সাচ। বাট এছাড়া অন্যান্য অসুস্থতাগুলো দেখবেন ডিপেন্ডিং অন দেয়ার সাইকোলজিক্যাল মাইন্ডেডনেস, ওকে, তারতম্য হতে পারে। যেমন সোমাটোফর্ম ডিসঅর্ডারের তারতম্য হতে পারে। কিন্তু আমি একটি বিষয় জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু দূষণের দিক থেকে প্রায় 1 নম্বরে চলে যাচ্ছে আর কি সারা বছর ধরে, এবং সব থেকে বেশি ওয়ার্স্ট সিচুয়েশন ঢাকার ক্ষেত্রে। এই পরিবেশ দূষণের সঙ্গে মানে এই সাইকোলজিক্যাল সমস্যার কোনো সম্পর্ক, এভিডেন্স কি বলে? মানে অবশ্যই কতটা সিগনিফিকেন্ট বলবো, সিগনিফিকেন্ট বলবো। উদাহরণ দিচ্ছি, মনে করেন আমার অ্যাজমা আছে, সো এই পরিবেশ দূষণের কারণে যে পরিমাণ অ্যাজমাটিক অ্যাটাক হবে আমার, বা অ্যাকিউট অ্যাজমা থেকে রিপিটেড অ্যাকিউট অ্যাটাক থেকে যখন ক্রনিক অ্যাজমা হবে, ওকে, আমার কোয়ালিটি অফ লাইফটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বেরোতে পারছি না, আমি কাজে যেতে পারছি না, মুখটা সবসময় বন্ধ করে রাখ, প্রায়শই আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, প্রায়শই আমি অফিসে সিক কল করতে হবে। এই যে কোয়ালিটি অফ লাইফের যে ব্যাপারটা থাকে, ক্রনিক কেস, মেন্টাল হেলথকে হ্যাম্পার করছে। অ্যাবসলিউটলি। আপনার যে কোনো অসুস্থতা পৃথিবীতে যেটা কোয়ালিটি অফ লাইফকে আপনার অ্যাফেক্ট করবে, বিকজ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল ইলনেস যেগুলো, এগুলো সাংঘাতিক ইন্টারেস্টিং। এটা কিন্তু শুধু বায়োলজিক্যালি মেডিয়েটেড না, এটা অ্যানথ্রোপোলজিক্যালি মেডিয়েটেড, সোশ্যালি মেডিয়েটেড, ইকোনমিক্যালি মেডিয়েটেড। কোয়ালিটি অফ লাইফটা সাংঘাতিক ইম্পর্টেন্স সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল ইলনেসেসের বেলায়। লক্ষ্য করেন একজন রোগী যে সাফার করছে, সে কিন্তু
নিজে যাচ্ছে ডাক্তারের কাছে, বলছে আমার অসুবিধা হচ্ছে। বাট মানসিক রোগের বেলায় ব্যাপারটা ডিফারেন্ট। অন্য লোক বলছে তোমার সাহায্য দরকার, সে কিন্তু নিজে বুঝতে পারছে না, একটা সময় সে বুঝতে পারে। তার কোয়ালিটি অফ লাইফ যদি ইম্প্যাক্ট করে, যদি স্লিপ ডিস্টার্বড হয়, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হয়, সে কাজে যেতে পারছে না, বাসায় থাকতে হচ্ছে, প্যারালাইজড ফিল করছে, যে ইনক্যাপাসিটেটেড ফিল করছে, তখন সে হয়তো বুঝতে পারে যে আমার কোনো একটা সমস্যা। বাট মানে হচ্ছে যে মানে একটি ডিরেক্ট রোগের মাধ্যমে ইনডিরেক্টলি মেন্টাল হেলথকে এফেক্ট করছে, করবেই। যে কোনো ক্রনিক ইলনেস আপনি যদি লক্ষ্য করেন, যেমন একটা স্ট্রোক হলো, ওকে, অথবা একটা হার্ট অ্যাটাক হলো, তার কোয়ালিটি অফ লাইফটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তার মানে আপনি বলছেন যে মানে যাদের বড় ধরনের ব্যাধি আছে তারা একইভাবে মানসিক রোগেও আক্রান্ত হইতেই হবে, একটা সার্টেন পার্সেন্টেজের হইতেই হবে। আপনার কাছে এখন জানতে চাই যে আপনি বলছিলেন যে রোগের পার্থক্য সেভাবে হয় না, পৃথিবীর যেখানেই হোক না কেন মানুষ আক্রান্ত হচ্ছে বা থাকবে, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে মানে এটির পরিস্থিতি বা প্রেক্ষাপট কীরকম? বাংলাদেশে একটা অ্যাংজাইটির পরিস্থিতি কীরকম, ডিপ্রেশনের কীরকম, বা আমেরিকাতে কীরকম? বাংলাদেশ অ্যাংজাইটি ডিসঅর্ডারের ব্যাপারে সাংঘাতিক, কালেকটিভলি খুব ভালনারেবল। খুব অল্প একটা জায়গার ভিতরে আমরা 18 কোটি মানুষ, 18-16 যেভাবে বলি, হ্যাঁ, খুব কাছাকাছি অবস্থানের জন্য, ওকে, এই যে একটা বাউন্ডারির প্রয়োজন হয়। সব সময় লক্ষ্য করবেন যে আমি যখন কথাও বলি, দেখেন আমরা একটা ডিস্টেন্স মেনটেন করছি, বটেই। আমরা যদি খুব কাছে থেকে যে কথা বলি, ওকে, একটা আনকমফোর্টেবল আপনার ভিতরে মনে হবে, আমার ভিতরে মনে হবে, ইভেন আপনি ক্যামেরাতে দেখতেও ভালো লাগবে না। অ্যাবসলিউটলি, ওকে। সো এই বাউন্ডারিটা কে ডিটারমাইন করে? ওকে, আপনার সোশ্যাল স্ট্রাকচার ওইটাকে ডিটারমাইন করে। এই কাছাকাছি থাকার জন্য, ওকে, খুব অল্প জায়গার ভিতরে থাকার জন্য যেই ধরনের স্ট্রেস হয়, ওকে, আপনার রাস্তা যানবাহনের কারণে আপনার যেই ধরনের স্ট্রেস হয়, আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন কি না যেই ধরনের স্ট্রেস হয়। সো উই আর কনস্ট্যান্টলি ভালনারেবল টু স্ট্রেসফুল সিচুয়েশন, শুধু পরিবেশগত কারণে। আপনি ধুলাবালির কথা বলছেন, অবশ্যই এটার ইম্প্যাক্ট আছে, রাইট? আপনি দেখবেন এভরি ফিউ ইয়ার্স জিওপলিটিক্যাল সিচুয়েশনে চেঞ্জ হয়। এনি আনস্টেবল সিচুয়েশন আপনাকে ভালনারেবল করবে অ্যাংজাইটি ডিসঅর্ডার। লক্ষ্য করেন, এই যে আমাদের দেশে যে এই যে ছাত্ররা মারা গেল 1500-2000 যাই আমরা বলি না কেন, এটা যে দেখা, বা কারো না কারো সন্তান হয়তো চলে গেল, বা সরকারে কে আসবে না আসবে, এগুলো তো আসলে এফেক্ট করে, পুরো দেশকে করে। অ্যাবসলিউটলি। এখন লক্ষ্য করেন ব্যাপারটা এরকম হয়, আমরা 1971 থেকে এই পর্যন্ত, ওকে, কতগুলো পরিবর্তন লক্ষ্য করেছি, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড কি ঘটনাগুলো ছিল আপনি লক্ষ্য করেন। প্রত্যেকটা ঘটনার সাথে খুব রেয়ারলি একটা হয়তো ঘটনা আছে যেটাতে ডেথ অ্যান্ড ডিমাইজ জড়িত ছিল না। এবং আমরা যদি বলি যে এটা আমার উপরে কোনো ইম্প্যাক্ট নাই, ভুল, বা কালেকটিভলি মানুষের উপর কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। তো আমি আমেরিকা বলি বা উন্নত বিশ্বে ঠিকই পালাবদল হচ্ছে, কিন্তু এরকম ম্যাসাকার হচ্ছে না। যদি হয়ও, ওটা একটা রেজলিউশন হচ্ছে। এবং আমাদের দেশের সাথে যদি একটা জিনিসের যদি আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন, দ্যার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। আমি লক্ষ্য করি দুইটা ব্যাপারে, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি। এই দুইটা জিনিস যদি একটা কালেকটিভলি একটা নেশনের ভিতরে যদি না থাকে, ওই নেশন রাইজ করতে পারে না। সামবডি নিডস টু বি অ্যাকাউন্টেবল, গুড, ব্যাড, আগলি, অল দিস কেসেস সামবডি নিডস টু বি রেসপন্সিবল। আর বলতে হবে যে আমার ভুল হয়েছে, আমার ভুল থেকে, আমার ভুল এই শব্দটা বাঙালিদের জন্য, আমাদের জন্য মেনশন করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা কখনোই স্বীকার করতে চাই না যে আমাদের ভুল হয়েছে। তার মানে কি আমরা হিউম্যান বিং না? মানুষ মাত্রেই তো ভুল হয়, এটাই তো নর্মাল, রাইট? আমি একটু অন্য প্রসঙ্গে ঢুকতে চাই, মানে আমাদের মূল প্রসঙ্গে ঢুকতে চাই, যে চিকিৎসাগত মানে পার্থক্য। যেমন আমরা দেখা যায় যে একটা মানসিক রোগীকে যেভাবে চিকিৎসা দিয়ে ফেলছি, বা মানসিক রোগী নিজে নিজেও চিকিৎসার দিকে চলে যাচ্ছে, বা যেখানে সেখানে তার পরিবার তাকে বাধ্য করছে চিকিৎসা নেবার ক্ষেত্রে, মানে আমেরিকাতে একটা মানসিক রোগকে ডিফাইন করতে বা তাকে একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একজন চিকিৎসকেরও কী ধরনের রেসপন্সিবিলিটি আছে, বা মানে সরকার এটা কত ক্লোজলি আসলে দেখছে?
মানসিক স্বাস্থ্যটা সাইকিয়াট্রি বিশেষ করে ওর সাইকোলজি এটা সাংঘাতিক বড় একটা ভূমিকা পালন করে ছাত্র জীবনে। আচ্ছা, ঠিক আছে, একদম ছোটোবেলা থেকে আপনি দেখবেন যে একটা শিশু যখন প্রি কিন্ডার গার্ডেন বা কিন্ডার গার্ডেনে যায় ওয়েস্টার্ন সোসাইটিতে, ওই বাচ্চাগুলোকে ওই ফেস ড্র করে ওকে জিজ্ঞেস করা হয়, হাউ ডাজ দিস পারসন ফিল? ও দিস পারসন ফিলস হ্যাপি, দিস পারসন ফিল স্যাড, ম্যাড, অ্যাংরি, ফেস ড্র করে ওই প্রথম থেকে প্রি কিন্ডার গার্ডেন থেকে এই যে আইডেন্টিফাইং ইমোশন, একটা লোকের মুখের দিকে দেখে অ্যাবসলিউটলি একটা বাচ্চা যেন আইডেন্টিফাই করতে পারে অথবা নিজে এক্সপ্রেস করতে পারে যে আই এম ফিলিং ম্যাড, স্যাড, অ্যাংরি। আমাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে দেখবেন আমরা কিন্তু কখনো, লক্ষ্য করেন, বাংলা প্রতিশব্দ থাকার পরেও আমরা কিন্তু কখনো বলি না ও আজকে আমি দুঃখিত। এই শব্দগুলো সোসাইটালি অ্যাকসেপ্টেবল না, এটা আমাদের কখনো শেখানো হয়নি। ও আমি আজকে রাগান্বিত ফিল করছি, এইভাবে কেউ কথা বলে না। মানে এই বিষয় চ্যাপ্টারেই আমাদের আসলে নাই নাম্বার ওয়ান। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আমাদের আজকের বিষয় মানসিক চিকিৎসা দেশে বিদেশে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। অধ্যাপক হেলাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখি বাংলাদেশে যে দিন যত যাচ্ছে, বিশেষ করে কোভিডের পরে পৃথিবীর যে প্রান্তেই যারাই আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যেখানে আমাদের চিকিৎসকরা বেশি আছেন, তাদের সঙ্গে এক ধরনের কোলাবোরেশন হয় যে ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, বা বাংলাদেশ কিভাবে চিকিৎসা দিচ্ছে। মানে আমাদের দেশে মানসিক রোগের চিকিৎসা দেবার ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকরা পৃথিবীর অন্য প্রান্তে যারা আছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ কেমন হয়, বা কোভিড পরবর্তী এই জটটা খুলেছে কিনা আপনার কাছে একটু জানতে চাই। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এবং এই যে কোলাবোরেশনের সুযোগ, সেটি কিন্তু বেশি সুযোগ শুরু হয়েছিল কোভিড সময়টাতেই। এবং তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশি যে সমস্ত চিকিৎসকরা পশ্চিমা বিভিন্ন দেশে অবস্থান করছেন, সেই দেশ থেকে কিন্তু আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, বিশেষ করে নলেজ শেয়ারিং এর জায়গা থেকে। এবং সেই তখন যে কোভিডের যে ম্যানেজমেন্ট প্রোটোকল, প্ল্যান এবং যে সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তার কিন্তু একটি অন্তর্ভুক্ত অংশই ছিল মানসিক স্বাস্থ্য। এবং আমি বলবো যে আমি যুক্তরাজ্য থেকে আমাদের ডক্টর শাকিল আছেন, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নুরুন নাহার আছেন, ওনারা কিন্তু নানাভাবে আমাদেরকে সংযুক্ত করেছিলেন সেই সময়টিতে, এবং আমরা তাদের সাথে নলেজ শেয়ারিং করে সমৃদ্ধ হয়েছি। মানসিক স্বাস্থ্য বিষয়টি যদিও অনেকখানি সংস্কৃতির উপর নির্ভরশীল, আমাদের কালচারাল অনেকটা কম্পোনেন্ট সেখানে যুক্ত থাকে, তারপরেও কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে আমরা মনে করি যে বহির্বিশ্বের সাথে, এবং সেটি শুধু বাংলাদেশি মানসিক রোগ বিশেষজ্ঞ বা বাংলাদেশি চিকিৎসক নন, অন্যান্য দেশের অন্যান্য মানসিক রোগ বিশেষজ্ঞের সাথেও কিন্তু আমাদের একটা কোলাবোরেশন রয়েছে। এবং এই কোলাবোরেশনটা কিন্তু প্রথমত গড়ে উঠেছে গবেষণার কোলাবোরেশনের উপর ভিত্তি করে, রিসার্চের জায়গা থেকে আমরা প্রথম কিন্তু এই কোলাবোরেশনটা করা শুরু করি। পরবর্তীতে এটি কিন্তু সেবা, চিকিৎসা, গাইডলাইন এবং নলেজ শেয়ারিং এর এই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আব্দুল্লাহ হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আমরা অনেক সময় দেখি যে মানসিক রোগী বলে এক ধরনের প্রতারণা করা হয় জমি লিখে নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে। মানে এই আইনটা বা মানে এটি আসলে কিভাবে আমেরিকাতে ডিল করা হয়, বা এটি কত সেন্সিটিভ? আপনার প্রত্যেকটা স্টেটে ওখানে একটা মেন্টাল হেলথ পলিসি থাকে, যে মেন্টাল হেলথ পলিসির আন্ডারে আপনার সার্টেন পলিসিস, প্রসিডিওর অ্যান্ড গাইডলাইন থাকবে। যেমন মনে করেন নিউ ইয়র্ক স্টেটে যেই জিনিসটা হয়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অফকোর্স মানুষ ভলান্টারিলি চিকিৎসা নিতে যায়, মোস্টলি এটা আউট পেশেন্টে হয় ভলান্টারি চিকিৎসাটা, বাট ইনভলান্টারি একটা স্ট্যাটাস থাকে, যে একটা স্টেট কিছু গাইডলাইন দেয় যে আন্ডার সাচ কন্ডিশন একটা লোককে তার নিজের মনের বিরুদ্ধে কোন কোন সিচুয়েশন হলে পরে তাকে কিছুদিনের জন্য চিকিৎসায় তার মনের বিরুদ্ধে রাখা হবে।
এই যে গাইডলাইনটা ডেভেলপ করে এটার নাম হচ্ছে অফিস অফ মেন্টাল হেলথ। এটা স্টেটের একটা আর্ম। যেমন ডিপার্টমেন্ট অফ হেলথ শারীরিক স্বাস্থ্যগুলো হ্যান্ডেল করে, অফিস অফ মেন্টাল হেলথ নিউ ইয়র্ক স্টেটের সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা হ্যান্ডেল করে, ইনক্লুডিং আপনার ইনপেশেন্ট সেটিং যেটা থাকবে ওইটার টু সাচ এক্সটেন্স কমপ্লায়েন্সটা এমনভাবে খুব সিরিয়াসলি করা হয়। একটা ডোর হ্যান্ডেল কেমন হবে একটা ইনপেশেন্ট ইউনিটের, ওইটা পর্যন্ত ওরা লক্ষ্য রাখে। আচ্ছা। ওকে, এখন মনে করেন একমাত্র গ্রুপ অফ ডাক্তার যাদেরকে এম্পাওয়ার করা হয়, সাইকিয়াট্রিস্টদের এম্পাওয়ার করা হয় যে আন্ডার সার্টেন সিচুয়েশন, বিশেষ করে যেমন ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার টুয়ার্ডস সেলফ অ্যান্ড আদার্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সুইসাইডালিটি অ্যান্ড হোমিসাইডালিটি যদি অ্যাকিউট হয় অ্যান্ড ইমিনেন্ট হয়, দুইটা ব্যাপার হতে হবে, অ্যাকিউট অ্যান্ড ইমিনেন্ট, অথবা অ্যাকিউট ওকে বাট নন ইমিনেন্ট। আমি যদি মেন্টাল হাইজিন লিগ্যাল সিস্টেমের থেকে এটাকে দেখি, ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু টার্মিনোলজি বলবো আমি, আপনি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটা আছে মনে করেন ওটার নাম হচ্ছে 9.39 মেন্টাল হাইজিন লিগ্যাল সিস্টেম ল। ওটাকে বলছে যে অ্যাকিউট যদি ইমিনেন্ট হয়, একজন সাইকিয়াট্রিস্ট এই পেশেন্টটাকে তার ইচ্ছার বিরুদ্ধে হসপিটালে রাখতে পারবে 15 দিন। বাট চেক অ্যান্ড ব্যালেন্সটা মেনটেন করার জন্য যেদিন অ্যাডমিশন হবে তার পরের দিন আরেকজন সাইকিয়াট্রিস্টে এটা কনফার্ম করতে হবে। যদি কনফার্ম না হয়, ইনভ্যালিড হয়ে গেল। যদি অ্যাকিউট আর নন ইমিনেন্ট হয়, যে আমি ঠিক আছে আমি সুইসাইডের কথা চিন্তা করছি বা হার্মফুল ব্যাপার স্যাপারের কথা চিন্তা করছি, বাট নন ইমিনেন্ট, আমি এখনই করব না, এই পেশেন্টটাকে হসপিটালে যদি তার মনের বিরুদ্ধে রাখতে হয় 4 জন ডাক্তারের জড়িত থাকতে হবে। আচ্ছা। একজন অ্যাপ্লিকেন্ট থাকতে হবে, 2 জন ডাক্তারে ভেরিফাই করতে হবে, যেটাকে 2PC বলে, 2 ফিজিশিয়ান সার্টিফিকেট। 4 নম্বর ডাক্তারটার অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট হতে হবে, যে পেশেন্টটাকে রিসিভ করবে এবং কনফার্ম করবে। আমি আপনার কাছে আসবো। আমি এখানে অধ্যাপক হেলাল উদ্দিন আপনার কাছে জানতে চাই, এই যে ভেরিফিকেশনের যে বিষয়, সেটি আপনি সেকেন্ড ডক্টর বলি বা 4 জন বলি, মানে আমার মূল প্রসঙ্গ হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা দেখি যে মানুষ চিকিৎসকের সহযোগিতা নিয়ে বা চিকিৎসককেও ডিসিভ করে চেষ্টা করা হয় যে নিজের সুযোগ সুবিধা নিয়ে ফেলা। মানে এক্ষেত্রে পানিশেবল অ্যাক্ট কিনা, বা এটি আসলে কতটা ঝামেলায় ফেলে দেয় আসলে আমাদের অনেক ভুক্তভোগী কিভাবে বাড়ে এই ক্ষেত্রে, বা আমরা কিভাবে এটাকে ডিল করি? ধন্যবাদ আপনাকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনারিও আমরা দেখলাম, বাংলাদেশেও কিন্তু সেই একই ধরনের একটি আইন রয়েছে, যেটি মানসিক স্বাস্থ্য আইন 2018 বলে পরিচিত, মেন্টাল হেলথ অ্যাক্ট, যাতে এই যে অনিচ্ছুক এবং প্রতিবাদী রোগী, আমরা বলি ইনভলান্টারি অ্যাডমিশন, তাদের নিতে হয়। এবং সেখানেও কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দায়িত্ব নিয়ে সর্বোচ্চ 7 দিন তাকে একটা জায়গায় তার ইচ্ছার বিরুদ্ধে তার অভিভাবকের সম্মতিতে, এবং অভিভাবক কারা হবে সেটাও নির্ধারণ করা হয়েছে, তাকে ভর্তি রাখতে পারেন। এবং সেই বিষয়গুলো খানিকটা একই রকম, নিজের ক্ষতি, অপরের ক্ষতি, আত্মহত্যা, অপরের কোনো সম্পদ নাশ করা, এরকম কোনো ঘটনা, নিজেকে ডেলিভারেড সেলফ হার্ম করা, সেগুলো করে রাখতে পারে। এবং 7 দিন পরে যেটি হয়েছে, সেটি আমাদের দেশে যে 4টি চিকিৎসকের বদলে একটি মেন্টাল হেলথ রিভিউ কমিটি করা হয় প্রত্যেকটি জেলায়, এবং সেখানে সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, নিকটস্থ মেডিকেল কলেজের একজন মেন্টাল হেলথ এক্সপার্ট সাইকিয়াট্রিস্ট, তাকে অন্তর্ভুক্ত করে সেই মেন্টাল হেলথ কমিশন। এবং সেখানে সেই কমিশনের একজন সদস্য অবশ্যই নারী সদস্য হতে হবে। এরকম একটি 7 সদস্য বিশিষ্ট সদস্য 7 দিন পর সেটিকে রেটিফাই করবেন যে তার ভর্তিটি ঠিক ছিল, বা তার ভর্তি তার ইচ্ছার বিরুদ্ধে আরো বেশি সময় থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের দেশে এটি কিন্তু একটি কাগজি আইন হিসাবেই রয়েছে। এটি কিন্তু প্রতিফলন বা এটির বাস্তবায়ন খুব আমরা দেখি না। ইমপ্লিমেন্টেশনের জায়গাটি আমাদের এখনো অভাব রয়েছে। আমরা অভিভাবকের সম্মতিতে ভর্তি করে রাখি, পরে কিন্তু সেটিকে আর সেই বাস্তবায়ন বা রিভিউ কমিটি সেই জায়গাগুলোতে পাঠানোর একটা বাস্তবতা আমরা পাই না অনেক সময়। আর যেটি বললেন যে চিকিৎসককে ডিসিভ করে এবং নানা রকম প্রতারণার আশ্রয় নিয়ে, সেটি কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস যে আমরা দেখতে পাই, যেটি আমাদের সরকারি বেসরকারি উভয় পর্যায়ে অনেক সময় এমন ঘটনাও ঘটেছে যে পরিবারের কোনো সদস্য তাকে জোর করে নিয়ে এসেছেন, কিন্তু চিকিৎসক তাকে দেখলেন যে আসলে তার ভিতরে তেমন কোনো মানসিক সমস্যা নাই, সেটি নিয়ে কিন্তু আইন আদালত পর্যন্ত বাড়ায়। আবার অনেক সময় দেখা যায় পরিবারের ভিতরে 2টো পক্ষ হয়ে যায়, একটি পক্ষ বলছে তার কোনো সমস্যা নাই, আরেকটি পক্ষ বলছে তার সমস্যা আছে। তখন চিকিৎসকের উপরই বর্তায় সেই যে তার আসলেই কোনো মানসিক সমস্যা আছে কিনা এবং তিনি ইনক্যাপাসিটেড কিনা সেটিকে প্রমাণ করে দেওয়া। ফলে এইগুলোর মধ্য দিয়ে আসলে কখনো কখনো চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানও বিড়ম্বনায় পড়ে যায়।
সেটিও কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় পেয়েছি। ফলে এই জায়গাগুলোর পরিবর্তনের জন্য আমাদের দেশে যে মানসিক স্বাস্থ্য আইন রয়েছে 2018, সেই আইনটির কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন। এবং যেটি স্যার বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রক্রিয়া আছে, বাংলাদেশের প্রক্রিয়ার দিকে কিন্তু আমরা বলবো যে তেমন কোনো ঘাটতি নাই, ঘাটতি রয়েছে প্রক্রিয়াটি বাস্তবায়নের দিক থেকে। সুতরাং এটি যদি বাস্তবায়ন করা হয় এবং প্রয়োজনে যদি মানসম্মত যুগসম্মত আরো পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলেই কিন্তু আমরা সেই মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন তাদের অধিকারকে নিশ্চিত করতে পারবো এবং যে কোনো ধরনের প্রতারণা বা যে কোনো ধরনের এই ধরনের অপরাধমূলক তৎপরতা থেকে আমরা মানসিক রোগীদেরকেও এবং তার পরিবারকেও দূরে রাখতে পারবো। ডাক্তার আব্দুল্লাহ হাসান, আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু মানে আপনি কোনো কিছু জানতে চাইতে পারেন। হ্যাঁ, না, হেলাল ভাই সত্যি কথা বলেছেন। এটা শুধু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা বলবো না, একটা সিস্টেম যখন ফেল করে তখন কালেকটিভলি ফেল করে বটে। সো বাংলাদেশের আমার মনে হয় না যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড পলিসির ডেফিসিট আছে। প্রশ্ন হচ্ছে আপনি এক্সিকিউট করবেন কিনা, বটে, তাই না? সো এটা তো সর্বক্ষেত্রে বলবো, সর্বক্ষেত্রে। সো হ্যাঁ, পলিসি আছে কিন্তু এক্সিকিউশন হবে না। সো আমার তো ধারণা যে এটাকে কিভাবে এক্সিকিউট করা যায় প্রথম থেকে, যদি এক্সিকিউট না করা যায় তাহলে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ এ পলিসি? সো পলিসিটা আমার বানানোরও কোনো প্রয়োজন ছিল না, আমি যদি এক্সিকিউশন লেভেলে যদি না যেতে পারি। এবং সেটা তো পৃথিবীর যে কোনো ব্যাপারে সত্যি। আমি বাসায় একটা আইন করলাম, যা ঠিক আছে, খুব সাধারণ ব্যাপার, মোস্ট অফ দ্য বাসায় দেখবেন আপনি স্যান্ডেল নিয়ে ঢুকবেন না, আমার প্রাইভেট রুমে ঢুকবেন না, ঠিক আছে, বাট এক্সিকিউট করলাম না পলিসিটা। Why did I make that rule? আমি এই জায়গাতে আরেকটু জানতে চাই যে মানসিক রোগের ক্ষেত্রে আমাদের বাংলাদেশি চিকিৎসকরা একটি বড় ধরনের বিড়ম্বনায় পড়েন যে কোন ওষুধ আপনি কোথায় থেকে কিনতে পারবেন কি পারবেন না। আপনি একটা ঘুমের ওষুধ বলি বা যেগুলোকে খুব মানে স্ট্রিক্টলি প্রহিবিট করা হয়, সেটি কিন্তু আপনি যে কোনো দোকানে গিয়েই কিনে নিয়ে আসতে পারছেন। এটা আপনি নিজে ক্ষতি করছেন, অন্য ক্ষতি করছেন। সেই ক্ষেত্রে আমেরিকায় পলিসিটা কতটা স্ট্রিক্ট, বা মানে চাইলেই সব কিছু করা যায় কিনা? আমি তারপর হেলাল ভাইয়ের কাছে আসবো, আপনার কাছে জানতে চাই। এই ব্যাপারটা তো একেবারে অসম্ভব যে জিনিসটা টু সাম এক্সটেন্ট এটা এত স্ট্রিক্টলি এনফোর্স করা হয় ওয়েস্টার্ন সোসাইটিজে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে বলেন, তো একটা যে আপনি জানেন যে আপনার একটা ওষুধ দরকার, সেই ওষুধটাও আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত না একটা ডাক্তার, আপনারা তো নিয়মিতই বাইরে যান, দেখবেন যে সামান্য ওষুধ পেতে হলেও আপনার একজন ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার খুঁজে বার করতে হবে, সে ফোন করবে অথবা সে প্রেসক্রিপশন লিখে দেবে। লক্ষ্য করেন দুইটা জিনিস, একটা হচ্ছে নেসেসিটি, ওকে, নেসেসিটি যদি থাকে 18 কোটি মানুষের, আমি ব্যাপারটাকে শুধু খারাপ দিক থেকে দেখছি না, আমি ভালো দিক থেকেও দেখছি। লক্ষ্য করেন, আমার 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ ডাক্তার প্রয়োজন, বাংলাদেশে কি আমার সেই পরিমাণ ডাক্তার আছে? নাম্বার 1। নাম্বার 2, যদি ভালো ডাক্তার আছে কিনা। ওকে, পৃথিবীর সব জায়গায় এরকম হতে পারে যে ভালো ডাক্তার নাই, হয় আমেরিকাতেও যে সবাই ভালো ডাক্তার আমি বলবো না, কোনো অবস্থাতেই বলবো না, কিন্তু তারপরেও মিনিমাম সংখ্যাটা কীরকম? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা ডিটারমাইন করে একটা জনগোষ্ঠীর জন্য কি পরিমাণ ডাক্তার দরকার, এবং এটা একটা চার্ট আছে, দেখবেন এই চার্টের জন্য বাংলাদেশে বলছি, হেলাল ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, বাংলাদেশে খুব বেশি হলে এত বড় জনগোষ্ঠীর জন্য খুব বেশি হলে হয়তো 300 বা 400 সাইকিয়াট্রিস্ট আছে, বাট প্রয়োজন হয়তো কয়েক হাজার। সো এই যে নেসেসিটি অ্যান্ড এটার যে প্রোডাকশন, আপনি যে সাইকিয়াট্রিস্ট বানাবেন তাদের 3 বছর 4 বছর তাদের অস্বাভাবিক পরিশ্রম করা, ট্রেনিং করা, পোস্ট গ্র্যাজুয়েশন করা, পরীক্ষা দেওয়া, এক্সপোজড হওয়া, রিসার্চ করা, এই যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো তো সাংঘাতিক জটিল, নাম্বার 1। নাম্বার 2, সব ডাক্তার কিন্তু সাইকিয়াট্রিস্ট হতে চায় না, তাদের ফোকাস থাকে অন্যান্য ডাক্তার হবে। এটা একটা চ্যালেঞ্জিং, অনেকটা চ্যালেঞ্জ, আপনার খুব ভালোবাসতে হবে সাবজেক্টটাকে, আদারওয়াইজ আপনার সাইকিয়াট্রিস্ট হওয়াটা খুব ডিফিকাল্ট। ফার্মেসি ব্যাপারটায় চলে যাচ্ছি, ওষুধগুলো যদি পাওয়া যায় এবং ডাক্তাররা, আমরা বলি ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনও ডাক্তারদের ভিতরে আছে। আমি এমন একটা ওষুধ দিলাম আপনাকে ক্ষতি করছে, বাট আপনি ভালো হলেন, খুব তাড়াতাড়ি ভালো হলেন, ওকে, বাট সাইমultaneously আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন,
বিশেষ করে আমরা যেগুলো দেখি বেনজোডায়াজেপিন যেগুলোকে বলি আমরা, ওকে, লোরাজেপ্যাম, ক্লোনাজেপ্যাম, এই ধরনের যে ওষুধগুলো আছে যেগুলো হর হামেশায় যে কোনো ফার্মেসি থেকে কেনা যায়, আমি যদি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং একটা পেশেন্টকে বলি আপনি ওষুধটা খান, অথবা পেশেন্ট শিখে যায় যে ওষুধটা খেলে পরে আমার এই সিমটমটা ইমিডিয়েটলি চলে যায়, আমি কিন্তু রুট কজে যাচ্ছি না, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনের জন্য বা পেশেন্টের কাছ থেকে একটা ভালো হোয়াটএভার টাকা পয়সা আপনার কাছে না গিয়ে সে সরাসরি দোকানে চলে যেতে পারবে। এই যে ডিপেন্ডেন্সিটা হয়, এই ডিপেন্ডেন্সিটা ডেঞ্জারাস। আমি আপনার কাছে আসবো ডাক্তার হেলাল, আপনার কাছে একটু জানতে চাই যে মানে এই পরিস্থিতিটা আপনাদের ডিল করা কতটা জটিল হয়ে যায়, যে রোগী আপনাদের কাছে না এসেই খুব সহজে কত ভয়ঙ্কর ওষুধ হাতের নাগালে পেয়ে যাচ্ছে এবং এটি আমরা কিছুই করতে পারছি না। আমাদের চিকিৎসায় ব্যবহৃত কিছু রেস্ট্রিক্টেড ড্রাগ আছে, যেমন আমি যদি একটি উদাহরণ বলি, লিথিয়াম কার্বন। অনেক রোগীরা দেখা যাচ্ছে এই ওষুধটি নিজেরাই কিনে খাচ্ছে, আর একজনকে দেখছে বা তার ওষুধ বিক্রেতা তাকে হয়তো এটি সাজেস্ট করছে তার লক্ষণ দেখে, ফলে সেটি তার জন্য কি পরিমাণ ভয়াবহ হতে পারে সেটি কিন্তু সে নিজেও বুঝছে না বা তার পরিবারও বুঝছে না। ফলে এটি একটি দিক। আবার পাশাপাশি স্যার যেটি বললেন, বাংলাদেশের এই 350 থেকে 400 জন সাইকিয়াট্রিস্টের পক্ষে 18 কোটি মানুষকে মানসিক স্বাস্থ্য সেবার যে বিশেষায়িত সেবা দেওয়া সেটার কিন্তু সুযোগ কম। ফলে আমাদের যেটি করতে হবে, মাঝে মাঝে জায়গায় একটি আসতে হবে, যারা জেনারেল প্র্যাকটিশনার রয়েছেন, যারা আমাদের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছেন, অন্যান্য স্বাস্থ্যসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের জেলা হাসপাতাল, সেখানকার চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে একটা মিনিমাম প্যাকেজ, বলছি না তারা সব রোগের চিকিৎসা দেবেন, কিন্তু কিছু কমন মেন্টাল ডিসঅর্ডারের চিকিৎসা যাতে তারা দিতে পারেন এবং তার জন্য যেন তারা ওষুধ লিখতে পারেন, সেটি আমাদেরকে নিশ্চয় একটা কনফার্ম করতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুযোগ দিতে হবে। না হলে কিন্তু 300 জন সাইকিয়াট্রিস্ট সবাই কিন্তু 18 কোটি মানুষের চিকিৎসা দিতে পারবেন না। ফলে সেই প্রশিক্ষণ দেওয়াটি আমাদের খুব প্রয়োজন, যারা প্রাথমিক স্বাস্থ্য সেবায় দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে ফলো আপের একটি অভাব রয়েছে, এবং ফলো আপটি আমাদের দেশে যেহেতু একটি ডকুমেন্টেশন থাকে না, রোগীদের নিজস্ব কোনো হেলথ কার্ড নাই, হেলথ ফাইল নাই, আমরা আমার ক্যাচমেন্ট এরিয়ার রোগী ছাড়াও যে কোনো জায়গায় রোগী দেখছি, রোগীরা যে কোনো সময় রেফারেল সিস্টেম ছাড়া চলে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে একজন চিকিৎসক, তিনি মানসিক রোগ বিশেষজ্ঞই, এবং তিনি সঙ্গত কারণেই হয়তো বেনজোডায়াজেপিন গ্রুপের একটি ওষুধ রোগীকে লিখেছিলেন, এবং সেটির পাশে লেখা ছিল যে 1.5 মাস খাবে, বা বলা ছিল 6 সপ্তাহ খাবে, কিন্তু দেখা গেল রোগী 4 বছর ধরে সেটি এক নাগারে খেয়ে তারপরে আবার চিকিৎসকের কাছে এসেছে যে আমি এখন এটি ছাড়তে পারছি না, দিন দিন এটি গ্রহণ করার পরিমাণ আমার বাড়ছে। ফলে একদিকে যেমন প্রেসক্রিপশন বিহীন ওষুধ কেনার প্রবণতা বাড়ছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকের কাছে যথাযথ সময় ফলো আপে না আসা, সেটিও কিন্তু তাকে একটি নানান ধরনের এই ধরনের ওষুধগুলোর ক্ষতিকর প্রভাবগুলোর মধ্যে ফেলে দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আব্দুল হাসান, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে যেখানেই বলি না কেন, যে রাষ্ট্রের যে একটু দায়িত্ব থাকে যে আমার দেশের মেন্টাল হেলথ পলিসিটা আসলে কীরকম হবে, সেক্ষেত্রে আমেরিকার সরকার কত বেশি সতর্ক বা এটি আসলে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করেন? জি, এই জিনিসটার প্রতি সাংঘাতিক নজর রাখা হয়। তারপরেও আমি বলবো যে আমি যদি বলি যে ইউনাইটেড স্টেটস খুব অ্যাপ্রোপ্রিয়েটলি সব কিছু করছে মেন্টাল হেলথের ব্যাপারে, তা কিন্তু না। যেই জিনিসটা আমি বলবো যে আমরা সাইকিয়াট্রিস্টরা বিশেষ করে লক্ষ্য রাখবেন, হেলাল ভাইও সম্ভবত আমার সাথে একমত হবেন, যে আমরা প্রায়শই একটা কথা বলি যে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট এটা খুব স্টিগমাটাইজড, এটা একটা টাবু সাবজেক্ট। সেটা শুধু কিন্তু বাংলাদেশে না, আমেরিকার জন্যও সত্যি। আমাদের ওইখানে প্রফেশনালরা যারা ট্রিটমেন্টে আসেন, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার যারা ট্রিটমেন্টে আসেন, তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম তাদের ইন্স্যুরেন্স ইউজ করতে চায় না, তারা কোনো ডকুমেন্ট রাখতে চায় না। ওইখানেও একটা কারণ আছে, এটা চায় না যে যে কারণেই আসুক আমাদের কাছে, সেটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ প্রবলেমের জন্য হোক আর সাবস্টেন্স অ্যাবিউজের জন্য হোক, এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো কিন্তু আমেরিকাতেও অস্বাভাবিক স্টিগমাটাইজড। ঠিক আছে? সো ন্যাশনাল পলিসি আপনি করবেন, খুব ভালো কথা, বাট সোসাইটিতে যদি একটা টাবু চলতে থাকে, যেটা পৃথিবীর সব জায়গাতেই আছে,
আমরা কিন্তু এক্সেপশনাল না। এই ব্যারিয়ারটাকে ব্রেক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, নাম্বার ওয়ান। বাট ন্যাশনাল মুভমেন্ট চলে, এটাকে ড্রাইভিং ফোর্স হিসাবে ইউজ করা হয়। যেমন ছোট্ট একটা ঘটনা ছিল এক সময়, যে প্যারাইটি বলি আমরা, যে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথের প্যারাইটি করতে হবে, একইভাবে দেখতে হবে, একইভাবে ইনস্টিটিউট করতে হবে। ওই জিনিসটা এস্টাবলিশ করতে কিন্তু আমাদের বহু বছর সময় লেগে গিয়েছিল আমেরিকাতেই, যে ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথের প্যারাইটি একইভাবে ছিল না বা একইভাবে দেখা হতো না। এটার জন্য স্ট্রাগল করতে হয়েছে, ফাইট করতে হয়েছে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, নার্সিং অ্যাসোসিয়েশনরা ফাইট করেছে যে এটা প্যারাইটি করতে হবে। সো সরকার যে সবসময় রেডি হয়ে থাকে একটা ভালো কাজ করার জন্য, তা কিন্তু পৃথিবীর কোথাও সত্যি না। এটার জন্য মুভমেন্ট করতে হয়, এটার জন্য সরব হতে হয়। এখন স্টেটের উপর যেহেতু দায়িত্ব চলে আসছে, স্টেটের ফান্ডিং থাকতে হবে। তার মানে কি প্রত্যেকটা স্টেট একইভাবে মেন্টাল হেলথ ফান্ডিং করে? তাও সত্যি না। এক একটা স্টেট এক একটাভাবে মেন্টাল হেলথ পলিসি করে, ফান্ড করে। যেমন নিউ ইয়র্কে একজন ডাক্তার 939-এর আন্ডারে 2 সপ্তাহ ধরে রাখতে পারবে, বা 937-এর আন্ডারে 2 মাস ধরে রাখতে পারে, ঠিক আছে? অন্য ফ্লোরিডায় যদি যান, ফ্লোরিডায় এই রুলটা নাই। ফ্লোরিডার যে রুলটা বানানো হয়েছে সেটার নাম বেকারস অ্যাক্ট, ঠিক আছে? শুধুমাত্র ভায়োলেন্সকে এটা কয়েকদিনের জন্য ধরে রাখা যাবে, তারপর একজন জাজের কাছে যাবে। এই যে ওয়াইড স্পেকট্রাম যে ডিফারেন্সটা হয়, দেশটা বড়, 50টা স্টেট, এস্টাবলিশ করাটা খুব একটা ইজি আমি বলবো না। আমি আপনার এই জায়গা থেকে একটু অধ্যাপক হেলাল উদ্দিন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা অন্য রোগের ক্ষেত্রে যেমন দেখি, যেমন আমরা কয়েকদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমে একটি রেফারেন্সে দেখলাম যে বাংলাদেশ থেকে সব থেকে বেশি হার্টের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে, কিন্তু দেখেন যে বাংলাদেশের ডায়াবেটিস এবং হার্টের চিকিৎসা সব থেকে বেশি প্রসারিত বা বেশি দূর পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। কিন্তু দেখা গেল যে 95% সার্জারি, মানে হার্টের সার্জারি ঢাকা কেন্দ্রিক হচ্ছে। এই কারণে আশেপাশের জেলা বা অন্যান্যরা বাধ্য হয়ে আসলে এখানে আসতে পারছে না, বা অন্যদিকে ইন্ডিয়া কাছে বা নানান কারণে আসলে তারা চলে যাচ্ছে। সেক্ষেত্রে একটি ভায়োলেন্ট রোগীকে বা মেন্টাল হেলথ মানে মেন্টাল সমস্যা যাদের আছে, এই ধরনের পেশেন্টকে ঢাকা পর্যন্ত নিয়ে এসে চিকিৎসা দেয়, এটা কিন্তু একটি বিরাট যুদ্ধের ব্যাপার। সেক্ষেত্রে স্টেটের পলিসি বা সেটি আমেরিকার হয়তো মানে এক একটি স্টেটকে আমরা একটা দেশের সাথে তুলনা করতে পারি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই সেবাটিকে আমরা আসলে কতটুকু ছড়াতে পেরেছি, এটা না পারার কারণে মানে এটি কত বড় যন্ত্রণার কারণ আসলে হচ্ছে? এটি অবশ্যই অনেক বড় যন্ত্রণার কারণ হচ্ছে, এবং আমি বলবো যে পলিসি কিন্তু আমাদেরও আছে। সেই পুরোনো কথায় ফিরে যেতে হয় যে পলিসিতে সব ভালো ভালো কথা লেখা আছে আমাদের মেন্টাল হেলথ পলিসিতে, কিন্তু বাস্তবায়নের অভাব আছে। এবং সেটির মূল একটি জায়গা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং আমাদের সেকেন্ডারি হেলথ কেয়ারে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি, সেটি খুব জরুরি। এখন দেখা গেছে যে আমাদের মেডিকেল কলেজগুলোতে মানসিক রোগ বিভাগ রয়েছে, কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজে, অনেকগুলো মেডিকেল কলেজেই মানসিক রোগ বিভাগে আমরা কিন্তু শিক্ষক বা চিকিৎসক প্রদান করতে পারছি না স্বল্পতার কারণে। এবং এই যে 400 জন সাইকিয়াট্রিস্ট, তার প্রায় শতভাগ সাইকিয়াট্রিস্টই কিন্তু শুধুমাত্র মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট ভিত্তিক, অর্থাৎ তারা টারশিয়ারি কেয়ার লেভেলে সেবা দিচ্ছে। সেকেন্ডারি এবং প্রাইমারি কেয়ারে আমাদের কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নাই, শূন্য, একদম শূন্য। কোনো জেলা হাসপাতালে নাই, কোনো উপজেলায় তো নাই। এবং সেক্ষেত্রে আমাদের 2018-19-এর জরিপে আমরা দেখেছি যে মানসিক স্বাস্থ্যের ট্রিটমেন্ট গ্যাপ, মানে রোগ আছে কিন্তু চিকিৎসা নিচ্ছে না, এই সংখ্যাটি প্রায় 92%, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সম্ভবত 60 to 65% বিভিন্ন স্টেটে যেটুকু আমরা দেখতে পাই। তার দেশেও বেশি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশি, উন্নত দেশেও বেশি, যেটি স্যার বললেন যে মানসিক রোগ নিয়ে স্টিগমা সব জায়গায় আছে। এবং স্টিগমার পাশাপাশি যখন আমাদের একটা অ্যাক্সেসিবিলিটির ইস্যু হয়ে দাঁড়ায়, যে আমার একদিকে স্টিগমা আছে, আমি মানসিক রোগ নিয়ে কথা বলতে চাই না, চিকিৎসা নিতে চাই না, পাশাপাশি আমি সহজে মানসিক স্বাস্থ্য সেবায় পৌঁছতে পারি না। আমাকে একটা উপজেলা থেকে জেলায় কোনো মানসিক সেবা নাই, শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে আমাদের কিছু মানসিক স্বাস্থ্য সেবা রয়েছে, তাও সবগুলো মেডিকেল কলেজে কিন্তু ইনডোর সার্ভিস নাই, তাদেরকে সেই ঢাকায় অথবা পাবনায় আসতে হয়। ফলে এটি কিন্তু মানুষের জন্য আমরা বলবো একটি সংকট। এবং যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, দেখা যায় তারা একা কিন্তু কখনো হাসপাতালে আসতে পারেন না। এবং যেটি বললেন, যাদের মধ্যে যারা প্রতিবাদী, একটু ভায়োলেন্ট, একটু অ্যাগ্রেসিভ থাকে, তাদের জন্য 2-3 জন মানুষ নিয়ে তাদেরকে আসতে হয়। ফলে এই যন্ত্রণা আমরা মানুষের প্রত্যক্ষ করি যারা ঢাকায় ইনস্টিটিউটে সেবা দিচ্ছি। আমরা মনে করি মেডিকেল কলেজগুলোতে তো বটেই, পাশাপাশি অন্তত সেই জেলাগুলোতে, যেই জেলাগুলোতে কোনো মেডিকেল কলেজ নাই, সেই জেলাগুলোতে একটি ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট থাকা দরকার, যাতে অন্তত পক্ষে ওই জেলার মানুষেরা ন্যূনতম মানসিক স্বাস্থ্য সেবা পায়। হয়তো আমরা সাইকিয়াট্রিস্ট দিতে পারবো না স্বল্পতার কারণে। আচ্ছা, আমি অধ্যাপক
প্রশিক্ষিত চিকিৎসককে সে দেশে দেওয়া হবে। অধ্যাপক হেলালুদ্দিন, আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই যে মানসিক চিকিৎসার ক্ষেত্রে আমরা কি একটি কমপ্লিট বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো গাইডলাইন তৈরি করেছি কিনা, বা সেটা কত আগে তৈরি হয়েছে বা হয়নি, এটি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। না, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে জাতীয় পর্যায়ের কোনো, এখন মানসিক রোগ তো অন্য বিভিন্ন রকম আছে, শুধুমাত্র একটি গাইডলাইন দিয়ে আসলে মানসিক রোগের চিকিৎসা সম্ভব নয়। রোগ ভিত্তিক গাইডলাইন, যেমন নাইস গাইডলাইন আছে, এপিএ গাইডলাইন ফর ডিপ্রেশন আছে, নাইস গাইডলাইন ফর সিজোফ্রেনিয়া আছে। ফলে রোগ ভিত্তিক এবং বিষয় ভিত্তিক গাইডলাইন গুলো করতে হয়। প্রথমত বাংলাদেশে এই জাতীয় পর্যায়ের ন্যাশনাল গাইডলাইন কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত হয়নি। তবে বাংলাদেশের অ্যাসোসিয়েশন যেটি আছে, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তারা কয়েকটি রোগের ক্ষেত্রে একটি গাইডলাইন বা কনসেনসাস তৈরি করেছে, যেটিকে কিন্তু আসলে আরো বেশি মানে গবেষণার মধ্য দিয়ে, আরো এভিডেন্স জেনারেট করার মধ্য দিয়ে একটি জাতীয় গাইডলাইনে রূপান্তরিত করা সম্ভব। বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডির জন্য অ্যাসোসিয়েশনের একটি কনসেনসাস বা গাইডলাইন রয়েছে, যেটির কিন্তু আসলে জাতীয় পর্যায়ে আমাদের কনটেক্সট বিবেচনা করে, আমাদের সম্পদ ও সীমাবদ্ধতাকে বিবেচনা করে সেটির কিন্তু আধুনিকায়ন এবং আমি বলবো সেটিকে আরো বাস্তবায়নযোগ্য করার প্রয়োজন রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমরা আরও একটি শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার আব্দুল্লাহ হাসান, আপনি দেশের প্রেক্ষাপট জানেন, কিন্তু আরেকটু বিস্তারিত বাংলাদেশি চিকিৎসকের কাছে আরও জানতে পারলেন। আমি আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছি যে দেশের বাইরে যে প্রবাসী চিকিৎসকরা আছেন, বাংলাদেশি প্রবাসী চিকিৎসক, তাদের মধ্যে এক ধরনের খুব তাড়না কাজ করে যে আমার বাংলাদেশে কি হচ্ছে একই ডিসিপ্লিনের ক্ষেত্রে। তারা মাঝে মাঝে আসছেন, কথা বলছেন, বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছেন এবং কোনো একটা গাইডলাইন তৈরিতে সহযোগিতা করছেন। উনি যেটি বলছিলেন যে মানসিক চিকিৎসার ক্ষেত্রে এই প্রবণতাটা তুলনামূলকভাবে একটু কম আছে। মানে এটি কিভাবে বাড়ানো যায়, এই কোলাবোরেশনটা কিভাবে আরও বেশি এনহ্যান্স করা যায়, আপনি কি মনে করেন? যে কোনো কারণেই হোক, আমি কারণ খুঁজতে যাব না এখন। ইট বি ভেরি ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল। যারা আমরা চলে গেছি, দেশ থেকে চলে যাওয়ার পরে মোস্ট অফ দ্য ডাক্তার্স যারা চলে গেছে তারা কিন্তু ভোলে নাই দেশকে কখনো। না, সম্ভব না, এটা সম্ভব না। আর বিশেষ করে বর্তমান সময়ে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, গত 53-54 বছর যাবত সাবসিকুয়েন্টলি যে ঘটনাগুলো ঘটছে, তো এটার তো একটা ইম্প্যাক্ট আসেই আমাদের উপরে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের কিছু কিছু লোকের বেলায় ঘটনাটা অনেক বেশি সত্যি, কারণ এই দেশের বাতাস, পানি, শিক্ষা, আমরা যেখানেই থাকি ওইটার অবদান তো ভোলার কোনো স্কোপ নাই। এবং যারা এখানে রয়ে গেছেন, ধরেন হেলাল ভাইয়ের কথাই ধরেন, ওনার যে কনস্ট্যান্টলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমরা তো ওই ধরনের কখনো সাপোর্ট বা সার্ভিস আমরা দেইনি। সো দেশের প্রতি যে দায়িত্ববোধ বা দেশের মানুষের এই তাদের টাকায় যে পড়াশোনা, এটা কিন্তু পে করা হয়নি, আমরা কিন্তু করি দেশটার কাছে, বটেই, রাইট? আমার মনে হয় যে এখন দেবার সময়, আমি সবসময় ইদানিং এই কথাটা বলছি, এখন দেবার সময়। আমরা যারা অলমোস্ট শেষ প্রান্তে, আমাদের চিকিৎসা জীবনে যারা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব যারা আছি, এখন বিশেষ করে আমাদের একটা স্টেজে চলে আসছি আমরা, যেখানে আমরা এখন সামগ্রিক পরিস্থিতিটা বুঝতে পারি, পলিসি লেভেল থেকে বুঝতে পারি, ক্লিনিক্যাল লেভেল থেকে বুঝতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন থেকে বুঝতে পারি, এক্সিকিউশন স্টাইল থেকে বুঝতে পারি যে এটাকে কিভাবে এক্সিকিউট করতে হয়, এবং বাংলাদেশের চরিত্রের সাথে এই পার্থক্যটা বুঝতে পারি, এবং বাংলাদেশেও যে এটা কাস্টমাইজ করতে হবে, এটা যে আমেরিকা বা ইংল্যান্ডের থেকে এনে আমি এটাকে ট্রান্সপ্লান্ট করতে পারবো না, সেটা কোনো দেশই হয় না, কখনোই হয় না। যেমন ইচ্ছা করলেই আপনি ডেমোক্রেসি এনে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন না, এটা কাস্টমাইজ করতে হবে একটা দেশের জন্য। সত্যি যে এই ব্যাপারটা, অফকোর্স আমার লিমিটেশনস আছে, বাট আমরা রেডি, আমরা কোলাবোরেট করতে রেডি, ওকে? আমরা এক্সিকিউট করার জন্য চেষ্টা করতে পারি, পলিসি লেভেল থেকে চেষ্টা করতে পারি, ওকে? আমরা সমস্ত কিছু করার জন্য রেডি হয়ে আছি। এখন দুই ধরনের ব্যাপার কাজ করে, সবাই কি চলে আসবে এবং সবাই বলবে যে আমার সময় না, এটাও সত্যি না, আসার তো প্রসঙ্গ এখানে তেমন উঠছে না। নাম্বার ওয়ান, ইভেন দেওয়ার ব্যাপারটাও সবাইকে দিতে চাচ্ছে ওরকম ভাবে, সম্ভবত না।
আর সবার কি ইচ্ছা থাকে নেওয়ার জন্য? সেটাও সত্যি না। দুইটা ব্যাপার কাজ করে, মানে এখানে একটা যোগসূত্র দরকার আর কি, যোগসূত্র দরকার এবং খুব অনেস্ট যোগসূত্র দরকার। আমি যদি দিতে চাই, আমরা যারা দিতে চাই, তার মানে এই না যে ওটা নেওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছে। এটাও কিন্তু সত্যি না। কিন্তু এটাও আপনি আপনাকে মনে রাখতে হবে যে যারা দেবার ব্যাপারে পাগল ছিল তারা কোনো না কোনো ভাবে কিন্তু দিয়েছে। এক্স্যাক্টলি। এবং সেটা নেয়ার কোনো না কোনো রিসিপিয়েন্ট তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি। এবং ওইটা আমাদের খুঁজে বার করতে হবে। বটে। যেমন গত 10 বছর যাবত আমি চেষ্টা করছি দিয়ে যাব, দিচ্ছি, আমরা অনেকেই জিতছি। মোস্ট অফ দ্য পিপল কিন্তু কোনোদিন জানবে না। বটে। যারা এইভাবে দিচ্ছে, এরা দেয়াটা হোক, সেটি গোপনে হোক, প্রকাশ্যে হোক, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যে আমি কন্টিনিউ করি, সেটা যেই ক্যাপাসিটিতে হোক, আমার শারীরিক হোক, মানসিক হোক, এডুকেশনালি হোক, ইকোনমিক হোক, স্পিরিচুয়ালি হোক, বটেই কন্টিনিউ করতে হবে আমাদের। এবং যোগসূত্রতা একটা ট্রাস্ট বিল্ড করতে হবে, সাংঘাতিক বড়। আমি যেটা দেখি, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই লেভেলের ট্রাস্ট বিল্ড করতে পারবো, এখানে একটা ভয় থাকতে পারে যে এই লোকগুলো চলে গিয়েছিল, এখন তারা কি, বাংলাদেশে যেটা হয় অস্বাভাবিক না, এরা কেন ফিরছে, কেন আসতে চাচ্ছে, না আমরা কিছুই দখল করতে চাই না, কোনো কিছু দখল করতে চাই না। আমি একেবারে শেষ প্রশ্নে আসি। আমি আপনার ভেতরের সেই ফিলটা আসলে বুঝতে পেরেছি। মানে বাংলাদেশের এই সিনারিওতে, মানে মানসিক রোগের চিকিৎসা বা মানসিক পরিস্থিতি, মানে মোটা দাগে যে চ্যালেঞ্জগুলো আছে, মানে কোন জায়গাগুলোতে হাত দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি পলিসি লেভেল, যেহেতু পলিসি আছে, ওকে, ফার্ম এক্সিকিউশন দরকার, টু সেট আপ অ্যান এক্সাম্পল। যে কোনো জিনিস কিন্তু আপনি ওয়ান্স ইউ সেট আপ অ্যান এক্সাম্পল, ওকে, মোস্ট অফ দ্য পিপল আপনাকে ফলো করবে। আপনি যদি দুই একটা ঘটনা, যেই ঘটনাগুলোয় ডিসরাপশন হচ্ছে, এক্সিকিউশনে প্রবলেম হচ্ছে, ওয়ান্স ইউ সেট ইট আপ যে এইভাবে ফলো না করলে এই আউটকামটা এরকম হবে, এবং সেটা লিগালি হতে হবে। সাইকিয়াট্রি ইজ অনলি ফিল্ড, যে ফিল্ডটা ক্লিনিক্যাল লিগাল, শুধু ক্লিনিক্যাল না, মেডিকেল, অন্যান্য হাই ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, অ্যাজমা বলেন, ট্রুলি ক্লিনিক্যাল, ট্রুলি ক্লিনিক্যাল, পারহ্যাপস কিছুটা ডায়েটারি, নিউট্রিশন, সোশিওলজিক্যাল, বাট সাইকিয়াট্রি ইজ এ ক্লিনিক্যাল লিগাল ফিল্ড। প্রত্যেকটা স্টেপে লিগ্যালিটিটা থাকতে হবে। আপনি একটা মানুষের অধিকার হরণ করতে পারেন না, যদিও আপনাকে এম্পাওয়ার করা হয়। এই যে ব্যালেন্সটা যদি না করা হয় প্রপারলি, প্রপার এক্সিকিউশন হবে না, ডেফিসিট হবে, ভুক্তভোগী আরো ভুক্তভোগী হবে, অ্যাবসলিউটলি ক্রাইম করার প্রবণতা বেড়ে যাবে। বটে। এবং হচ্ছেও সেটা ফ্যামিলি লেভেল থেকে হোক, আর ডাক্তারদের লেভেল থেকে হোক, বা স্টেটের লেভেল থেকে হোক। একটা স্টেট কিন্তু একটা লোককে ইনসেন ঘোষণা করতে পারে। এই জিনিসগুলো থেকে প্রোটেকশন দরকার, সাংঘাতিক বড় বড় প্রোটেকশন দরকার, এবং এক্সাম্পল সেট করা দরকার যে আমরা যদি না করি, আউটকামটা যদি এরকম হয়, এইটার এই ধরনের পরিবর্তন করা দরকার, অথবা এটা একটা ক্রাইম হিসাবে নেওয়া উচিত। 2-3টা যদি এক্সাম্পল সেট করতে পারেন, যেটা রাষ্ট্রীয় হোক বা আপনার টেলিভিশন মিডিয়ার জন্য হোক, সোশ্যাল মিডিয়ার জন্য হোক, যখন এগুলো প্রকাশ পাবে, সাধারণ মানুষের ভিতরে একটা উৎসাহ বাড়বে যে না, আমিও বঞ্চিত হব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার জন্য, এবং আপারও সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসে আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য। শ্রোতাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন। হ্যাঁ, ভালো থাকবেন। আমরা অনেকগুলো পার্সপেক্টিভ আসলে জানতে পারলাম যে বাংলাদেশ কিভাবে চলছে বা মানসিক রোগের ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা দিচ্ছে। তবে আমরা এখন দেখছি যে কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিকিৎসকদের সঙ্গে আমাদের কোলাবোরেশন বাড়ছে। তারা অবশ্যই হৃদয় থেকে, তাদের হৃদয় তো বাংলাদেশেই পড়ে থাকে, তারা চান বাংলাদেশের যে কোনো ধরনের পরিবর্তনে তারা এগিয়ে আসছেন। কিন্তু এই দুই দেশের মানুষের সাথে বা পৃথিবীর অন্য প্রান্তে থাকা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশে যারা সরাসরি সেবা দিচ্ছেন, যাদের যোগসূত্র আরও বেশি গভীর হলে বাংলাদেশ হয়তো আরও দ্রুত বদলে যাবে, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।